কিছু সময় আসে যেখানে একটা চ্যালেঞ্জ টিকে থাকবে কিনা তা নির্ভর করে তার মানুষগুলোর উপর। তোমরা যদি পাশে থাকো তাহলে একটা স্ট্রাইক আসার পরও সবকিছু ঠিক হয়ে যাবে। তাই প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের এই ছোট্ট সাপোর্টে সবকিছু আগের মতো করে দিতে পারে। সিনেমাটা শুরু হয় মিসেস S3 বোর্ডিং হাউসের সাথে আমাদের পরিচয় করে দেওয়ার মাধ্যমে, যেখানে মেন নামের একটি ছেলে তার বন্ধু ববির করে দরজা টোকা দিচ্ছে। যখন সে কোনো সাড়া পায় না তখন সে দেখে যে দরজাটা আগে থেকে সামান্য খোলা এবং ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে মিন দেখে যে তার বন্ধু ববি ভীষণ আতঙ্কিত। সে মিনের কাছে অদ্ভুত কথা বলতে শুরু করে, এমনকি তাকে সেই রাতে নিজের ঘরে ঘুমাতে বাধ্য করে। মিন তাকে জিজ্ঞাসা করে ববির কি হয়েছে। সে তার এই ভয় পাওয়ার কারণ ব্যাখ্যা করে। সে বলে যে তার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেন কেউ অনবরত তাকে দেখছে এবং এই অদৃশ্য উপস্থিতিতে সে পরিষ্কার বিচলিত। সে তার বন্ধুকে আতঙ্কিত দেখে তাকে শান্ত করার জন্য সেই রাতে নিজের ঘরেই ঘুমায়। সেই রাতে যখন তারা ঘুমাচ্ছিল জানালায় জোরে ধাক্কা শব্দ শোনা যায়। এই শব্দে ববির ঘুম ভেঙে যায় এবং সে আতঙ্কিত হয়ে মিনকে জাগানোর চেষ্টা করে। যখন মিন জেগে ওঠে না তখন সে বুঝতে পারে যে মিন গভীর ঘুমে আচ্ছন্ন। ববি ধীরে ধীরে একটি জানালার কাছে গিয়ে বাইরে উঁকি দেয়, কিন্তু সে সেখানে তাকিয়ে পুরোপুরি হতবাক হয়ে যায়, যেন সে ভয়ঙ্কর কিছু দেখছে। এক মুহূর্তে পরে মিনও জেগে ওঠে এবং বুঝতে পারে যে ববি সেখানে নেই। এরপর মিন বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। জানালা দিয়ে উঁকি দিয়ে সে ববিকে বাগানে মাটি খুঁড়তে দেখে চমকে ওঠে। সে সাথে সাথে তার কাছে ছুটে যায় এবং দেখে ববি পাগলের মতন মাটি খুঁড়ছে। কিছু বুঝতে না পেরে মিন তাকে জিজ্ঞাসা করে সে কেন মাটি খুঁড়ছে। ববি এক মুহূর্তেও না থেমে সরাসরি মিনকে সাহায্য করতে বলে। এতে মিন কোনো কিছু না বুঝতে পেরে তাকে সাহায্য করতে শুরু করে। মাটি খোঁড়ার সময় তারা সাদা কাপড়ে মোড়ানো একটি মৃতদেহ খুঁজে পায়, যাকে আমরা বলতে পারি পচাং। ববি যখন মৃতদেহটির মুখ থেকে কাপড়টি সরায় তখন সে এটা দেখে হতবাক হয়ে যায়, এটি তার নিজেরই মৃতদেহ। ঠিক সে মুহূর্তে ববি একটি বিকট চিৎকারে জেগে ওঠে এবং আমরা বুঝতে পারি যে এটি কেবল একটি দুঃস্বপ্ন ছিল। তবে মিনও সেই কণ্ঠস্বরে জেগে ওঠে এবং ববি তাকে বলে যে এই বোর্ডিং হাউসে কোনো না কোনো একটা সমস্যা রয়েছে এবং সে গভীরভাবে অনুভব করছে যে সে শীঘ্রই মারা যাবে। এরপর আমরা লীলাকে দেখতে পাই, যে তার পড়াশোনার জন্য শহরে এসেছে। তার ভাই বেন তাকে বাস স্টেশন থেকে নিতে আসে এবং তাদের কথা বলা থেকে আমরা জানতে পাই যে নীলা এবং তাদের ভাই বোনদের মধ্যে তাদের পিতা মাতার সাথে তেমন একটা সম্পর্ক ভালো নেই। বেন লীলাকে সেই বোর্ডিং হাউসে নিয়ে যায় যেখানে ববি আর মিন থাকতো, অর্থাৎ মিসেস S3 এর বোর্ডিং হাউসে। বোর্ডিং হাউসটির মালিক হলেন ওয়ারি ও S3 এক দম্পতি। তারা লিনাকে সাদরে গ্রহণ করে এবং S3 তাকে আশ্বস্ত করে যে 10 জন সদস্য একটি পরিবার মতো বাস করে। ভাড়াটা বেশ কম ছিল, পরিবেশটা খুবই ভালো এবং মালিকদের আচরণে নীলা খুবই সন্তুষ্ট ছিল। কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পারি যে এখানে শুরু থেকে কিছু সমস্যা ছিল। এরপর এসটি লীলাকে তার ছেলে রায়ানের সাথে পরিচয় করে দেয় এবং তাকে বলে যে তাদের বাড়ি বোর্ডিং হাউসের পিছনে। এরপর নীলা তার ঘরটা ঘুরে দেখছিল। এমন সময় রিনা নামের একটি মেয়ে তার ঘরে এসে নিজের পরিচয় দেয়। সেও একই বোর্ডিং হাউসে একজন বাসিন্দা ছিল, অর্থাৎ সে ছিল সেই 10 জন সদস্যদের একজন। রিনা তাকে সবার সাথে পরিচয় করে দিতে নিয়ে যায়। যখন সে তাকে বসার ঘরে নিয়ে সে অন্য বাসিন্দাদের ডাকতে যায়, নীলা ববি এবং মিনকে দেখতে পায়। সে তাদের কথা শুনে ফেলে, যেখানে তারা ববির দুঃস্বপ্ন নিয়ে আলোচনা করছিল। এটা শুনে লীলা সন্দেহ করতে শুরু করে যে কিছু একটা গড়বড় আছে। লীলা যখন ফিরে আসে ততক্ষণে সব বাসিন্দারা তার সাথে দেখা করতে চলে এসেছে। সেই মুহূর্তে সে ববি এবং মিনজের পরিচয় করে দিতে যাচ্ছিল। তারা দুজনে একটি কথাও না বলে চুপচাপ চলে গেল, যেন তারা লীলার সাথে কথাই বলতে চায়নি। যাই হোক, রিনা লীলাকে হেনি এবং একের সাথে পরিচয় করে দেয়। কথা বলার সময় হেনি জানা যে তারা সপ্তাহে একবার মিসেসের পরিবারের সাথে রাতের খাবার খায়। দৃশ্যটি রাতের খাবারের সময় চলে যায়, যেখানে সবাই মিসেসের বাড়িতে খেতে যাচ্ছে, কিন্তু ববি আসতে রাজি হয় না। মিন জোর করে তাকে সেখানে নিয়ে যায়। মিসেস খাবার টেবিলে অদ্ভুত আচরণ করে। খাবার টেবিলে লীলা লক্ষ্য করে যে স্ত্রীর পরিবারে কেউ আমিষ খাচ্ছে না। রিনা লীলাকে জানায় যে তারা সবাই নিরামিষী। এরপর মিসেস S3 সবাইকে রাতের খাবার শুরু করার আগে নিজ নিজ উপায়ে প্রার্থনা করতে পারলেন। লীলা হঠাৎ লক্ষ্য করে যে মিসেস S3 বারবার একই কথাটি বলছেন, সেখানে যেন মাত্র 10 জন লোক থাকে এবং সকলের স্বাস্থ্য যেন ভালো থাকে। মিসেস S3 প্রার্থনাটি তার কাছে কিছুটা অদ্ভুত বলে মনে হয় এবং সে ভাবতে থাকে কেন প্রার্থনাটি কেবল 10 জনের জন্য ছিল। প্রার্থনা শেষ হওয়ার সাথে সাথে এবং সবাই খেতে শুরু করতে যাওয়ার মুহূর্তে ববি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, বমি করে এবং ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। মিনও সাথে সাথে তাকে সাহায্য করতে ছুটে আসে এবং নীলার কিছুটা অদ্ভুত লাগতে শুরু করে। এরপর সে মিসেস S3কে দেখতে পায়, যিনি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন বলে মনে হয়। এতে নীলার সন্দেহ আরও গভীর হয় যে বোর্ডিং হাউসে কিছু একটা গড়বড় হচ্ছে।
রাতের খাবারের পর লীলা মিসেস এসটিকে থালা বাসন ধুতে সাহায্য করার জন্য বলে, কিন্তু তিনি বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে বলেন যে তার কারোর সাহায্যের প্রয়োজন নেই। যখন তিনি এবং নীলা বেরিয়ে যাচ্ছিলেন তখন নীলার মনে পড়ে যে তার ফোনটি ডাইনিং টেবিলে রেখে এসেছে। ফোনটি আনতে যখন সে ভিতরে যায় তখন হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে দেখে যে মিসেস রুংরা থালা বাসন বাড়ির পিছনের দিকে নিয়ে যাচ্ছেন। কৌতূহলী হয়ে রেনা রান্নাঘরে জানালা দিয়ে উকি দেয়। মিসেস এস্ত্রীকে থালা বাসনগুলো নিয়ে পিছনে একটি ছোট ঘরে ঢুকতে দেখে ঠিক তখনই লেলা বাইরে থেকে তাকে ডাকে এবং চলে যায়। সাধারণত তার থালা বাসনগুলো ধুয়ে ফেলার কথা ছিল, কিন্তু মিসেস এসটি তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছিলেন। পরের দৃশ্যে আমরা দেখি নীলা তার ঘরের বাইরে পায়ের শব্দ শুনতে পায়। সে আড়াল চোখে উকি দিয়ে দেখে যে মেন ববির ঘরে ঢুকছে। যখন সে ববির ঘরে ঢুকে সে দেখে যে ববি খুবই অসুস্থ এবং মেন তার মাথায় ঠান্ডা শেক দিচ্ছে। নীলা মেনকে ঠান্ডা শেকের বদলে গরম শেক দিতে বলে। তখন ববি তাদের সতর্ক করে দেয় যে কেউ তাদের উপর নজর রাখছে। এবার ভয় পাড়া গলায় সে জানায় যে বাইরে কলা বাগানে সে অসংখ্য সত্তাকে ঝুলতে দেখছে। ববি সম্পূর্ণ নিশ্চিতভাবে বলে যে তারা যদি আর এক মুহূর্তে এ বাড়িতে থাকে তবে তাদের সবাইকে মেরে ফেলা হবে। ববির ভয় এতটা বেড়ে গেছে যে সে বোর্ডিং হাউসে আর এক মুহূর্ত থাকতে রাজি নয়। মিনু বারবার তাকে বোঝানোর এবং বারণ করার চেষ্টা করে, কিন্তু ববি ততক্ষণে আতঙ্কের মধ্যে আছে এবং মাঝরাতে তার জিনিসপত্র গুছিয়ে চিরদিনের জন্য চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ববি তার নিরাপত্তার জন্য মিনুকে তার সাথে যাওয়ার জন্য জোর দেয়, কারণ তার জীবনও বিপদে আছে। কিন্তু মেন কিছুতেই যেতে রাজি হয় না। তাদের এই লড়াই মাঝে বাড়ির মালিক মিসেস এসরিও ওয়ারিও এসে পৌঁছান। তারা ববিকে দুটি বিকল্প দেন, হয় পরদিন সকালে চলে যাও অথবা তাদের পরবর্তী ভাড়া ট্রেনে আসা পর্যন্ত থাকো। ববি তাদের কোনো চুক্তি বা অনুরোধই মানতে না পেরে তাদের উপেক্ষা করে রাগে গটগট করে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার সাথে সাথে বোর্ডিং হাউসের পরিবেশ হঠাৎ বদলে যায় এবং সমস্ত বাড়তি অস্বাভাবিকভাবে মিটমিট করতে শুরু করে। পুরো বোর্ডিং হাউসে গুটগুট অন্ধকারে ডুবে দেয়। কিছুক্ষণ পর বাতিগুলো আবার জ্বলে ওঠে, কিন্তু মিসেস S3 এবং ওয়ারিও আতঙ্কিত হয়ে তাদের ছেলে রিওনের ঘরে ছুটে যান এবং তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার হাতে একটি অদ্ভুত সংক্রমণ হচ্ছিল, তার মুখ থেকে ফ্যানও বেরোচ্ছিল এবং তার কোন রকমভাবে সেটা সামলে নেয়। পরদিন সকালটা আতঙ্কে ভরা ছিল, কারণ বোর্ডিং হাউসের সবাই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে। নীলা তীব্র পেট ব্যথা নিয়ে ঘুম থেকে উঠে রিনার ঘরে যায় ঠিক আছে কিনা দেখতে। রিনা তাকে জানায় যে তারও প্রচন্ড জ্বর এসেছে। যখন নীলা ব্যথা কমানোর ওষুধের জন্য বসার ঘরে গেল, সে দেখলো যে তার ভাই বেন দাঁতের ব্যথায় মুখ বিকৃত করে সেখানে বসে আছে। ঠিক তখনই মিন এসে একে চমকে যাওয়ার মতো খবর দেয়। সে বলল যে বাড়ির যত ওষুধ রয়েছে সবগুলো উধাও হয়ে গেছে, যা বেশ অদ্ভুত ব্যাপার। পরিস্থিতি এতটাই অদ্ভুত ছিল যে মেন নীলাকে মিসেস এস্টের কাছে গিয়ে ওষুধ চাইতে বলল। নীলা যখন মিসেস এস্টের বাড়িতে পৌঁছালো, সে দরজার ওপাশ থেকে একই কান্নার শব্দ আর রহস্যময় প্রার্থনা শুনতে পেল, যেখানে শুধু 10 জনকে থেকে যেতে এবং সকলের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনুরোধ করা হচ্ছিল। এতে নীলার কৌতূহল আরো বেড়ে গেল এবং সে চুপি চুপি রিয়নের ঘরে ঢুকে দেখলো সে বিছানায় শুয়ে আছে, খুবই দুর্বল ও অসুস্থ দেখাচ্ছে। এতে নীলার ভয় হলো যে নিশ্চয়ই কিছু একটা গোলমাল হয়েছে। ঠিক তখনই ওয়ারিও নীলাকে তাদের উপর নজর রাখতে দেখে ফেললো। সে কড়াভাবে নীলাকে জিজ্ঞাসা করলো সে সেখানে কি করছিল। আতঙ্কিত হয়ে নীলা ওষুধের ভান করে এবং রিয়নের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু শীতল ও ভয়ের কণ্ঠে জানো যে রিয়ন একদম ঠিক আছে। সে নীলাকে এত সতর্ক করে দিল যে সে যেন আর কখনো এইভাবে তাদের বাড়িতে উকি না দেয়। লীলা এর জন্য ক্ষমা চেয়ে চলে যায়। তবে এই পরিবারটির মধ্যে কিছু একটা গোলমাল আছে বলে তার সন্দেহ আরো দৃঢ় হতে থাকে। বোর্ডিং হাউসে পৌঁছে নীলা তাদের ওষুধ দিয়ে তার ঘরে ফিরছিল। এমন সময় সে হঠাৎ একটি বিড়ালের কান্নার শব্দ শুনতে পায়। তার সন্দেহ হয় যে মিসেস এন্টের প্রিয় বিড়ালটি হয়তোবা কোথাও আটকা পড়েছে। সাহায্য করার জন্য লীলা শব্দ অনুসরণ করে বোর্ডিং হাউসের ঠিক পিছনের কলা বাগানে গিয়ে পৌঁছায়। সেখানে পরিবেশটা বেশ ভয়ঙ্কর। হঠাৎ নীলা চোখ শূন্যে ভাসমান এক ভয়ঙ্কর সত্তার উপর পড়ে। দেখা যায় যে এটি কোনো সাধারণ মানুষ নয়, বরং একটি ভূত, যার গলায় দড়ি ঝুলানো এবং সেটি কোনো অবলম্বন ছাড়াই ঝুলছে। নীলা কিছু বুঝার ওঠার আগে ভূতটি দ্রুত তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ভয়ে নীলা এত জোরে চিৎকার করে ওঠে যে পুরো বোর্ডিং হাউসটা কেঁপে ওঠে। তার চিৎকার শুনে বেন, মেন এবং রেনার সঙ্গে সঙ্গে বাগানে ছুটে যায়। আতঙ্কিত নীলা কাঁদতে কাঁদতে সবাইকে বোঝে সে যা দেখছে তা ছিল ভয়াবহ। কিন্তু তার ভাই বেন, যে শুরু থেকে পুরো ব্যাপারটাকে পাত্তা দিচ্ছিল না, তাকে শান্ত করে সে বলে যে এটা পুরোটা একটা ভ্রম এবং সম্ভবত ক্রান্তির কারণে এমনটা হচ্ছে। কিন্তু মিন, যে ববিকে বিশ্বাস করেছিল, সে বেনকে মনে করে দিয়ে যে নীলা এখন যা বর্ণনা করছে ববি ঠিক তাই দেখছিল। তা সত্ত্বেও বেন তার সিদ্ধান্ত অটল থাকে এবং বলে, আমি এখানে 6 বছর ধরে বাস করছি, এমন কোনো ভূত দেখিনি। আর এটা হতে পারে তার অতিরিক্ত আত্মবিশ্বাস।
তার এই অতিরিক্ত আত্মবিশ্বাস তার জন্য একদিন ক্ষতির কারণ হবে। এরপর তারা নিজেদের ঘরে চলে যায়। সে রাতে রিনা যখন বাথরুমে যায় সে দেখে যে শাওলের পদ্মটা নিজে থেকেই সরতে শুরু করে, মনে হচ্ছে কোনো বাতাস ছাড়াই। সে কিছু করার আগে হঠাৎ করে সব আলো নিভে যায় আর পুরো বাথরুমটা অন্ধকারে ডুবে যায়। অন্ধকারে রিনা পদ্মার উপর থেকে তাদেরকে এগিয়ে আসা একটি ছায়া দেখতে পায়। ভয়ে সে জোরে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে নীলার সঙ্গে সঙ্গে সাহায্য করতে ছুটে আসে এবং ততক্ষণ পর্যন্ত তারও বিশ্বাস হয়ে গেছে। অবশেষে সে সবকিছু বিশ্বাস করে, কারণ সে নিজের চোখে ভূত দেখছে। তুনু এবং মিন দুইজনে এখন বুঝতে পারে যে এই বাড়িতে থাকা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। পরদিন রিনা তার গত রাতের অভিজ্ঞতার কথা মিন এবং ব্রেনকে বলে। ব্রেন তাকে উপহাস করে এবং তার ভয়কে ছেলে মানুষই বলে। রিনা তাকে বোঝে এটি একটি ভ্রম হতে পারে না, কারণ দুইজন ভিন্ন ব্যক্তি সেখানে একই জিনিস দেখছে এবং সে ব্রানকে বোঝায় যে তার অন্তত তার বোনকে বিশ্বাস করা উচিত। এই পরিস্থিতিতে বিচলিত হয়ে রিলা তার বাবাকে ফোন করে বোর্ডিং হাউসটি পরিবর্তন করার জন্য অনুরোধ জানায়, কিন্তু তার বাবা সরাসরি প্রত্যাখ্যান করে, বলে যে পরিবারের আর্থিক অবস্থা এখন ভালো নয়। পরিবর্তে তিনি লীলা এবং বেন দুইজনকে অহত্যক ঝামেলা করার জন্য বকা দেন। বাবার কাছে বকা খাওয়ার পর বেন রেগে গিয়ে পড়ে লীলার উপর। সে প্রচন্ড রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কেন পালিয়ে যাওয়ার জন্য এত জেদ ধরছে। লীলা তখন কাঁদতে কাঁদতে বলে যে তার এখানে ভয় লাগছে। বেন তাকে একদমই বিশ্বাস করে না। যাই হোক, সে নীলাকে দোষারোপ করে যে ছোটবেলা থেকে সে তার বাবা মায়ের কাছে বকা খেয়েছে। এ বলে বেন চলে যায় এবং পরিষ্কারভাবে বুঝতে পারে যে তাদের মধ্যে সমস্যা ছিল। ঠিক তখনই রিনা এবং মিন লীলার কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। তারা দুজনের সিদ্ধান্ত নিয়ে যে এই অদ্ভুত ঘটনার পিছনে সত্য জানতে হলে তাদের মিসেস এসরি ও ওয়ারির সাথে কথা বলতে হবে, কারণ তারা হয়তো এই জায়গার গোপন রহস্য সম্পর্কে কিছু জানতে পারে। দৃশ্যটি খাবার টেবিলে চলে যায়, যেখানে মিসেসের বাড়িতে সবাই রাতের খাবারের জন্য জড়ো হয়েছে। সে রক্ষক যে রিও নেই এবং তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। ওয়ারিও কথা শুরু করে জানায় যে রিওনের শরীর ভালো নেই এবং সে অসুস্থ। বেন তখন মিসেসকে বিচলিত দেখতে পায় এবং তার স্বাস্থ্যের কথা বলে। তখন তিনি একটি অদ্ভুত কথা বলেন। তিনি বলেন যে তিনি চান বোর্ডিং হাউসটি আবারও 10 জন সদস্য পূর্ণ হোক, এবং তার কথা শুনে তাদের মাথায় একটি অদ্ভুত ব্যাপার আসে। মানে এখানে তো অনেক কিছু ঘটেছিল, কিন্তু মিসেস এসরিও বোর্ডিং হাউসের ভিতরে 10 জন খালি সদস্যকে জড়ো করতে চান কেন? যাই হোক, তাদের কথাগুলো বেশ অদ্ভুত বলে মনে হয়। পরিস্থিতি বিবেচনা করে রিনা পরামর্শ দেয় যে বাড়ির অলৌকিক কার্যকলাপ তদন্ত করার জন্য তারা একজন মানসিক বিশেষজ্ঞ বা তান্ত্রিককে ডাকুক। তবে মিসেস এসরি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জোরালোভাবে প্রস্তাবটি না করেন। এ বলে যে ভূত বলে কিছু নেই এবং এটি সবে একটি কল্পকাহিনী। ওরিও তার সমর্থ সবাইকে এই ধরনের জিনিস বিশ্বাস না করার জন্য পরামর্শ দেয় এবং তাদের সবাইকে তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য বলে। এদিকে নীলার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এস্ট্রিকে থালা বাসন ধুতে সাহায্য করার জন্য অনুরোধ করে। মিসেস এস্ট্রি রাজি হয় না, বলেন যে তার থালা বাসন কেউ ছুঁলে তিনি পছন্দ করেন না। তার এই কথাটা রিনার কাছে বেশ অদ্ভুত মনে হয়। এখন এস্ট্রি চলে যাওয়ার পর রিনা যখন রিনার সাথে মিসেস এস্ট্রি থালা বাসন নিয়ে কথা বলছিল, তখন সে দেখলো এস্ট্রি এক গাদা থালা বাসন বয়ে বাড়ির পিছনে একটা পুরনো ঘরে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর এসটি বাইরে থেকে ঘর তালা দিয়ে চলে গেল। কৌতূহলবশত রিনা আর নীলা তালা দেওয়ার ঘরটার দিকে এগিয়ে গেল এবং সেটা খোলার চেষ্টা করলো, কিন্তু তখনই তারা ভিতর থেকে একটা আরো ভয়ঙ্কর শব্দ শুনতে পেল। তারা এতটা ভয় পেয়ে গেল যে পিছনে না তাকিয়ে ফিরে গেল। এই পুরো ঘটনায় লিনা এতটা আতঙ্কিত হয়ে পড়লো যে সে রিনাকে অনুরোধ করলো তার সাথে রাতে এখানে থেকে যাওয়ার জন্য, ঠিক শুরুর দিকে মিন আর অবির সাথে হওয়া দৃশ্যটার মতো। আজ রাতে তার ঘরে তার সাথে থাকতে হবে। রিনা তার অনুরোধে মেনে নিয়ে তার সাথে থেকে গেল, কারণ সেও নিজেও ভয় পেয়েছিল। কিন্তু রিনা ঘুমিয়ে পড়ার পরও গুদামঘর থেকে আসা শব্দটা রিনার কৌতূহলটা বাড়িয়ে দিয়েছিল। এই কৌতূহলবশে সে একটা যন্ত্র তুলে নিয়ে পরিত্যক্ত ঘরটার দিকে এগিয়ে গেল। তালা ভেঙে দেখলো যে নোংরা আবর্জনার মধ্যে ইঁদুর ছুটাছুটি করছে। তারপর তার চোখ পড়লো একটা পর্দার উপর, যার পিছনে কিছু একটা নড়াচড়া করছিল। রিনা সাহস সঞ্চয় করে পর্দাটা সরিয়ে দেখলো কাফনে মুড়ানো একটি আত্মা তার লম্বা পিচ্ছিল জিভ দিয়ে পেটের উপর পড়ে থাকা উচ্ছিষ্ট খাবার চাটতেছে। এটা নিশ্চিতভাবে কোনো পোছাং। এর মানে হলো মিসেসি আত্মাকে দিয়ে তার থালা বাসন পরিষ্কার করতো। রিনা এসবের ধাক্কা সামলে উঠতে না উঠতে এই ভয়ঙ্কর আত্মাটা হঠাৎ উঠে দাঁড়িয়ে সোজা তার দিকে তেড়ে এলো। ভয়ে রিনা মাটিতে পড়ে গেল। আত্মাটা বাতাসে উড়ে এসে দ্রুত তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার লম্বা জিভটা সোজা রিনার মুখের ভিতর ঢুকে দিল। রিনা চিৎকারও করতে পারলো না। এরপর দৃশ্যটি কেটে গেল। পরদিন সকালে রিনা যখন ঘুম থেকে উঠলো, দেখলো যে রিনা নেই। তাকে খুঁজতে খুঁজতে সে বারবার তার ঘরের বাইরে থেকে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পেল না। বিচলিত হয়ে সে জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলো রিনার মৃতদেহ তার ঘরে পড়ে আছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো রিনার সাথে সবকিছু ঘটেছিল গুদাম ঘরের ভিতরে, কিন্তু তার মৃতদেহ কিভাবে তার নিজের ঘরে এসে পৌঁছালো। এই দৃশ্য দেখে নীলা চিৎকার করে ওঠে। নীলার মৃতদেহ দেখে সবাই হতবাক হয়ে যায়। সেখানে জড়ো হলো। তারা একজন ডাক্তারকে ডাকে।
তিনি তাকে পরীক্ষা করে জানান যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর তারা বাবা মা এসে মৃতদেহটি বাড়িতে নিয়ে যান। এখন রিনার মৃত্যু বোর্ডিং হাউসের প্রত্যেক সদস্যকে গভীরভাবে নাড়া দিয়েছে। সবাই আতঙ্কিত ও হতবাক। সেই সন্ধ্যায় রিনা ও মেন সাহস সঞ্চয় করে সরাসরি ওয়ারির মুখোমুখি হয়। তারা স্টোররুম থেকে আসা ভুতুড়ে শব্দ এবং সেখানে অস্থির বারবার যাওয়া নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। লিনা পরিষ্কারভাবে তাদের সন্দেহ প্রকাশ করে বলে যে রিনা নিশ্চয়ই আগের রাতে ওই ঘরে গিয়েছিল এবং সে এমন ভয়ঙ্কর কিছু দেখেছিল যে ভয়ে হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু তারা চালাকি করে সব অভিযোগ অস্বীকার করে বলে যে এটা কেবল আবর্জনা আর নোংরা বাসনপত্র রাখার একটা জায়গা এবং তারা যে শব্দগুলো শুনেছিল তা নিশ্চয়ই সাধারণ ইঁদুরে ছিল। এখন ডাক্তার যাই বলুক না কেন, আমরা জানি রিনার সাথে কি হয়েছিল। মূলত ওই রাক্ষসটাই রিনার আত্মাকে গ্রাস করে ফেলেছে। যখন তারা তর্ক করছিল, হঠাৎ তারা রিনার ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। আষ্টিও আর ওয়ারিও আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে সেদিকে ছুটে যায়। লীলা আর মেন সুযোগ বুঝে তাদের অনুসরণ করে। দরজার আড়ালে লুকে আড়ি পাতে ওয়ারি রেগে গিয়ে আষ্টিকে বকা দিয়ে বলে, এমন ঘরে কে থাকতে চাইবে যেখানে একের পর এক মৃত্যু ঘটছে? কিন্তু মিসেসের তাতে কোনো যায় আসে না এবং সে ঠান্ডা গলায় উত্তর দেয়, পুরনো ঘরটা যদি অশুভ মনে হয় তাহলে একটা নতুন ঘর বানিয়ে নাও। ওয়ারিও তাকে ভয় দেখানোর খেলা বন্ধ করতে বলে, কিন্তু মিসেস পরিষ্কারভাবে বলে যে সে আর পিছু হতে পারবে না। তাদের কথা বলার সময় ওয়ারি হঠাৎ বুঝতে পারে যে কেউ তাদের কথা শুনছিল। যখন সে খোঁজ নেওয়ার জন্য আসে তখন সেখানে কাউকে খুঁজে পায় না, কারণ তার আগেই চলে গিয়েছিল। এরপর ওয়ারিও বাড়ি থেকে বের হয়ে একজন ইমামের সাথে দেখা করতে একটি মসজিদের দিকে রওনা দেয়। এদিকে লীলা এবং মিলি রিয়নের এমন শোচনীয় অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না কেন। তাদের সন্দেহ হয় যে রিয়ন শুধু কোনো রোগে নয়, অন্য কিছুতে ভুগছে। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে মেন ববিকে একটি জরুরি ইমেল রেখে সে জানায় যে বোর্ডিং হাউসের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেখানে রিয়নের অসুস্থতা গোপন রাখা হয়েছে এবং তার বাবা মায়ের আচরণ অন্তত অদ্ভুত ও সন্দেহজনক। ঠিক সে রাতে রিনা ওয়ারিকে দেখতে পায়, যে হাতে একটি বোতল নিয়ে বাড়ি ফিরছিল। লিনা তার স্বভাব অনুযায়ী তাকে অনুসরণ করে এবং স্ত্রীর ঘরে পৌঁছে সেখান থেকে কোনো অদ্ভুত শব্দ আসতেছে কিনা তা শোনার চেষ্টা করে। রান্নাঘরে জানালা দিয়ে ওকে দিতে সে স্ত্রীকে একটি ইঁদুর জবাই করতে দেখে হতবাক হয়ে যায় এবং লীলার সাথে সাথে বুঝতে পারে যে এতক্ষণ ধরে তাদের ইঁদুরের মাংস খাওয়ানো হচ্ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে লীলার সঙ্গে সঙ্গে বেনের কাছে ছুটে যায় এবং তাকে বিভৎস সত্যিটা বলে, কিন্তু বেনের মতোই তাকে সমর্থন করে না, বরং রেগে যায় এবং সরাসরি তার কথা অস্বীকার করে। আসলে ওয়ারি ও মিসেসকে তার নিজের পরিবারের অংশ বলে মনে করত, এই কারণে সে তার কথা বিশ্বাস করে না। লীনা তখন জিজ্ঞাসা করে কেন সে তাকে বিশ্বাস করে না। বেন তার কষ্টের কথা প্রকাশ করে বলে যে সে চায় না, কারণ তার মনে হয় মিসেস এবং ওয়ারি তাদের নিজের বাবা মায়ের চেয়ে অনেক বেশি ভালোবাসে।